হেই বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা জানবো এল ডোরাডো, হারিয়ে যাওয়া সোনার শহর সম্পর্কে। এল ডোরাডো, হারিয়ে যাওয়া সেই সোনার শহর স্প্যানিশ দখলদারদের থেকে শুরু করে আজ পর্যন্ত বহু অনুসন্ধানীদের মন্ত্রমুগ্ধের মতো আকর্ষণ করেছে। সেই আকর্ষণ কিন্তু শুধু অজানাকে জানার নেশায় নয়, বরং এল ডোরাডো অভিযানের পেছনে রয়েছে সোনার প্রতি মানুষের এক অদম্য লোভ। শত শত বছর ধরে ধনরত্নের প্রতি তীব্র আকাঙ্ক্ষা থেকে জন্ম নিয়েছে দক্ষিণ আমেরিকার কোনো একটা অংশে লুকিয়ে আছে সোনায় মোড়ানো একটি শহর, যার নাম এল ডোরাডো। সেই সোনার শহরের স্বপ্নে বিভোর হয়ে বহু অভিযাত্রী দল দক্ষিণ আমেরিকার রেইন ফরেস্ট এবং পার্বত্য অঞ্চলসমূহে ব্যর্থ অভিযান চালিয়ে আসছে। কিন্তু এই সোনার সন্ধান আজও মেলেনি, কারণ সেই সোনার শহর কোনো স্থান নয়, বরং একজন ব্যক্তি, এল ডোরাডো মিথ। এর উৎপত্তির কাহিনী মূলত দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায় বসবাসকারী মুইস্কা সম্প্রদায়ের সাথে জড়িত। এল ডোরাডো শব্দটি স্প্যানিশ, এর অর্থ স্বর্ণের তৈরি। মূলত স্প্যানিশরা এল হোমব্রে ডোরাডো, সোনায় খচিত মানুষ, বা এল রেই ডোরাডো, সোনায় খচিত রাজা, এই শব্দগুলো ব্যবহার করত একটা প্রাচীন উপজাতি কলম্বিয়ার মুইস্কা জাতির প্রধান জিপাকে নির্দেশ করতে। প্রচলিত কাহিনী অনুসারে মুইস্কারা রাজ্যাভিষেকের সময় নতুন রাজাকে সোনাদানায় সজ্জিত করে নিয়ে যেত গুয়াদভিকা নামক একটি হ্রদের কাছে। রাজা সেই হ্রদে ডুব দিয়ে তার শরীর জড়ানো সোনাদানা বিসর্জন দিত। আর সেই থেকেই এসেছে এল ডোরাডো লোককথা। এল ডোরাডোকে নিয়ে লোককথা সময়ের সাথে পরিবর্তিত হয়। এটা শুরু হয় এক সোনায় মোড়ানো মানুষ দিয়ে, তারপর সোনার শহর, সোনার রাজ্য হয়, পরবর্তীতে এটা সোনার সাম্রাজ্যের লোককথায় পরিণত হয়। মুইস্কা সম্প্রদায় এর মানুষরা নিচু এলাকা থেকে স্থানান্তরিত হয়ে বসবাসের জন্য কলম্বিয়ার চুন্দিনমার্কা ও বয়াকা অঞ্চলের উঁচু ভূমিতে আসে, যথাক্রমে খ্রিস্টপূর্ব 1270 ও খ্রিস্টপূর্ব 800-500 সালের মধ্যে। এ সময়ে পৃথিবীতে থাকা অন্যান্য অনেকে সমৃদ্ধ সম্প্রদায়, যেমন মায়া ও ইনকা সম্প্রদায়ের লোকেরাও উঁচু ভূমিতে এসে বসবাস শুরু করে। মায়া ও ইনকার মতো মুইস্কা সম্প্রদায়ও সমৃদ্ধ ছিল। যখন তাদের নতুন নেতা নিযুক্ত হতো, তখন তার দায়িত্ব গ্রহণের আগে অনেক প্রথাগত আচার অনুষ্ঠানের আয়োজন হতো। এরকমই একটি প্রথা ছিল যা পালন করতে নতুন রাজাকে গুয়াতাভিতা হ্রদের কাছে আনা হতো। তারপর তাকে সোনাদানায় সজ্জিত করা হতো। তারপর সোনা তার সাথীদেরকে রাখা হতো। তারপর ভেলাটাকে হ্রদের কেন্দ্রে পাঠানো হতো। সেখানে হবু রাজা হ্রদের পানিতে ডুব দিয়ে সমস্ত সোনা দানা বিসর্জন দিত। সে সময়ে ভেলায় থাকা রাজার সাথীরা ও সোনা ও মূল্যবান পাথরের হ্রদের পানিতে নিক্ষেপ করত। এই প্রথাটাকে মুইস্কারা দেবতার প্রতি তাদের ত্যাগ বলে বিবেচনা করত। সেখানে এল ডোরাডো নামে কোনো শহর ছিল না, বরং ওই প্রথার মধ্যমণি রাজাকেই এল ডোরাডো স্বর্ণে খচিত বলা হতো। যদিও এল ডোরাডো একমাত্র রাজাকেই বলা হতো, তবে পরবর্তীতে সোনার হারানো শহর বা দ্রুত সম্পদ আহরণ করা যায় এমন কোনো জায়গাকে নির্দেশ করতেও এই শব্দটির ব্যবহার করা শুরু হয়। এ প্রথার বর্ণনা পাওয়া যায় জুয়ান রড্রিগেজ ফ্রেইলের লেখার ঘটনার বিবরণে। ফ্রেইলিয়ের মতে, মুইস্কার প্রধান জিপা গুয়াতাভিতায় একটা প্রথা পালন করছিল, যেটায় সে ভেলায় করে লেকের মাঝখানে গিয়ে নিজের সোনাদানায় মোড়ানো দেহ পরিষ্কার করছিল, আর তার সাথীরা সোনা ও অন্যান্য মূল্যবান জিনিস লেকে ফেলছিল। 1638 সালে ফ্রেইলে গুয়াতাভিতার গভর্নরের বরাত দিয়ে এ প্রথা সম্পর্কে লিখেন। এই অনুষ্ঠানটা নতুন শাসকের দায়িত্ব গ্রহণের সময় হয়। দায়িত্ব গ্রহণের আগে তাকে একটা গুহায় কিছু নির্ধারিত সময় অবস্থান করতে হয়, নারী সঙ্গ ছাড়া, যেখানে তার লবণ খাওয়া মানা বা দিনের আলোতে বাইরে যাওয়া মানা। প্রথম যাত্রায় তাকে গুয়াতাভিতার বিখ্যাত উপহ্রদে যেতে হয়। সেখানে তাকে দৈত্যকে কিছু মূল্যবান জিনিস উপহার দিতে বা ত্যাগ করতে হয়, যাকে তারা তাদের দেবতা হিসেবে মানে। এই অনুষ্ঠানে তারা সরু কাণ্ড বিশিষ্ট পাতাহীন এক প্রকার উদ্ভিদের তৈরি ভেলা প্রস্তুত করে, যেটাকে তারা তাদের কাছে থাকা সবচেয়ে মূল্যবান উপহ্রদটি এতই বড় ও গভীর ছিল যে ভালোভাবে সজ্জিত নারী ও পুরুষে পূর্ণ একটা উঁচু ডেকের জাহাজও এতে চলতে পারত। এভাবে ভেলাটি সাজানোর পর ভেলা চলতে শুরু করলে ভেলা থেকে ধূপের ধোঁয়া বের হতো। সেটা দেখে তারাও সৈকতে ধূপ জ্বালাতো, যাতে ধোঁয়ায় দিনের আলো স্নান হয়ে চারদিক অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। এ অনুষ্ঠানে তারা হবু রাজার দেহত্বক হতে লোম তুলে নেয়।
এবং তার দেহ স্বর্ণের গোয়াড়কো আঠালো মাটি দিয়ে লেপে দেয়, ফলে তার দেহ সোনা দিয়ে পুরোপুরি আবৃত হয়ে পড়ে। তারপর তাকে ভেলায় রেখে আসা হয় এবং তার পায়ে এক স্তূপ সোনা বা দামি পাথর রাখা হয়, যাতে সে তা ঈশ্বরকে উপহার দিতে পারে। ভেলায় তার সাথে আরো 4 জন গোত্রীয় প্রধান নেতা যায়, যাদের মুকুট গয়না সবই সোনার তৈরি। তারা সবাইও থাকে নগ্ন, আর সবাই নিজ নিজ উপহার বহন করে। ভেলাটি হৃদের কাছে পৌঁছালে তারা একটি ব্যানার উঠায়, যা পাহাড়ের সবাইকে নীরব থাকার নির্দেশ স্বরূপ। তারপর মূল নেতাটি সোনার স্তূপ থেকে সব সোনা ও অন্যান্য মূল্যবান সামগ্রী পানিতে ছুঁড়ে ফেলে দেয়। তার দেখাদেখি বাকি 4 সাথী নেতাও তাদের সাথে থাকা সব সোনা ও মূল্যবান পাথর পানিতে ছুঁড়ে ফেলে দেয়। তারপর তারা ব্যানারটা নামায়, যেটা এতক্ষণ ত্যাগের সময়ে উঠছিল। তারপর ভেলাটা সৈকতের দিকে রওনা হয়। সৈকতে থাকা মানুষের মধ্যে চিৎকার চেঁচামেচি, বাঁশির শব্দের পরিমাণ ক্রমেই বাড়তে থাকে। বড় বড় দলে তারা গান গাইতে আর নাচতে থাকে। তারপর ভেলাটি তীরে পৌঁছালে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ও রাজাকে রাজা ও শাসক হিসেবে মেনে নেওয়া হয়। এটাই সেই অনুষ্ঠান যেটা পরবর্তীতে বিখ্যাত এলডোরাডো আখ্যানে পরিণত হয়, যা অনেক জীবন ও ভাগ্য নিয়ে খেলা করেছে। এই ছবিতে দেখা যাচ্ছে মুইস্কাদের ভেলায় একটা সোনার রেপ্লিকা, যেটি কলম্বিয়ায় পাস্কায় একটা গুহায় পাওয়া যায় 1856 সালে, সোনার তৈরি আরও অনেক জিনিসের সাথে। এটাই সেই মুইস্কাদের ভেলা, যাতে চড়ে সোনার বিষয়। কিন্তু অনেকের কাছে এই শহরের সত্যি অস্তিত্ব রয়েছে এবং এই সত্য উদ্ঘাটনের চেষ্টা করেছে। লোভের বশবর্তী হয়ে ইয়োগ বা খ্যাতির মোহে অথবা রহস্যের সন্ধানে অনেকেই এলডোরাডোর সন্ধানে বহু অভিযান পরিচালনা করেছে। কল্পকাহিনী যেমন পরিবর্তিত হয়েছে, তেমনি বদলেছে এলডোরাডোর অবস্থা। সোনার শহরের সন্ধান শুধু কলম্বিয়া বা গুয়াতাভিতারিদের আশেপাশে সীমাবদ্ধ থাকেনি। সমস্ত ল্যাটিন আমেরিকায় এর অনুসন্ধান কার্য ছড়িয়ে পড়েছিল এবং আজও শেষ হয়নি সেই অনুসন্ধান। উপরের ছবিটা হলো কলম্বিয়ার চুন্দিমাকারায় অবস্থিত গুয়াতাভিতা লেকের। শত শত বছর এখানে স্বর্ণের তৈজসপুত্রের লোভে খোঁড়াখুড়ি হয়েছে। লেকের পানি বালতি ভরে পাহাড়ের নিচে ফেলে লেকটাকে শুকিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। কোনো স্বর্ণের সন্ধান পাওয়া যায়নি। 1965 সাল নাগাদ ঐতিহ্যবাহী এই লেকটি রক্ষার্থে কলম্বিয়া সরকার আইন করে এখানে সকল প্রকার স্বর্ণ অনুসন্ধানী কার্যক্রম বন্ধ করে দেয়। সর্বশেষে বলা যায়, এলডোরাডো অপরমেয় সম্পদে পরিপূর্ণ হারিয়ে যাওয়া সেই সোনার শহর আসলে কখনোই ছিল না। এলডোরাডো শুধু একজন ব্যক্তি বা একজন রাজা এবং তার সম্প্রদায়ের আবাসস্থলের সন্ধান পাওয়া গিয়েছে গুয়াতাভিতার হৃদের কাছাকাছি, কিন্তু কল্পকাহিনীর বর্ণিত সেই অঢেল সম্পদের সন্ধান মেলেনি, যা যুগ যুগ ধরে অনুসন্ধানকারীদের আকৃষ্ট করেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি। ভিডিওটির বিষয়ে আপনার যে কোনো মতামত আমাদের কমেন্ট করে জানান। আপনার প্রতিটি মতামতই আমাদের কাছে মহামূল্যবান। আর যদি মনে হয় ভিডিওটি অন্যদের উপকার করবে, তবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান তাও আমাদের কমেন্ট করে জানান। আমরা যথাসাধ্য চেষ্টা করব। নিয়মিত অনুপ্রেরণামূলক ও আত্ম উন্নয়নমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাফল্যের পথে আমরা আছি সবসময় আপনার সাথে।